যুদ্ধের মাঝেও গাজায় ৩০,০০০ সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস। কিভাবে, কোথা থেকে এত অর্থ পাচ্ছে সংগঠনটি? আর মাত্র ৬ দিন পর কি আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা? কি ঘটবে ট্রাম্প পুতিন বৈঠকে? আলাস্কায় কেন বসবেন দুই নেতা? আসছে ১০ বছরের মধ্যে ১৪% বাড়বে ভয়াবহ দাবানলের হার। পুড়ে ছাই হতে পারে বহু এলাকা। কিভাবে সামাল দেবে বিশ্ব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গাজায় ২ বছর ধরে চলা যুদ্ধের মাঝেও ৩০,০০০ সরকারি কর্মচারীদের নিয়মিত বেতন দিয়ে যাচ্ছে হামাস। বিশেষ এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, গোপনে কর্মচারীদের সাথে যোগাযোগ রক্ষা করে সংগঠনটির এজেন্টরা ওই অর্থ পৌঁছে দিচ্ছেন। প্রশ্ন উঠেছে, কিভাবে জটিল ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়াটি সম্ভব হচ্ছে? কোথা থেকে এত নগদ অর্থ পাচ্ছে সংগঠনটি? হিজল জোবাইর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সাথে প্রবল চাপে রয়েছে এর রাজনৈতিক নেতৃত্ব। তবুও দীর্ঘ এই যুদ্ধকাল জুড়ে নগদ ভিত্তিক একটি গোপন বেতন ব্যবস্থা ব্যবহার করে ৩০,০০০ সরকারি কর্মচারীর বেতন অব্যাহত রেখেছে এই গোষ্ঠী, যার পরিমাণ প্রায় $৭ মিলিয়ন। বিশেষ এক প্রতিবেদনে মোটা দাগে গোপন এই বেতন ব্যবস্থার চিত্র তুলে এনেছে বিবিসি। এ ব্যাপারে গাজার বেশ কয়েকজন সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলেছে তারা। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো বেতন দিতে পারছে না হামাস। প্রতি ১০ সপ্তাহে কর্মচারীদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে যুদ্ধপূর্ব বেতনের ২০% কিছু বেশি পরিমাণ অর্থ, যা গাজায় চলমান খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতির মাঝে খুবই সামান্য। ইসরায়েলি অবরোধের কারণে সম্প্রতি গাজায় ১ কেজি ময়দার দাম $৮০ পর্যন্ত পৌঁছেছে, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বর্তমানে কোনো কার্যকরী ব্যাংকিং ব্যবস্থা না থাকায় কর্মচারীদের জন্য বেতন পাওয়া কঠিন, অনেক সময় বিপজ্জনকও, কারণ ইসরায়েল প্রতিনিয়ত হামাসের বেতন বিতরণকারীদের খুঁজে বের করতে তৎপর। কিভাবে বেতন দেয়া হচ্ছে এ প্রসঙ্গে কর্মচারীদের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রায় ক্ষেত্রেই কর্মচারীদের বা তাদের স্ত্রীদের ফোনে এনক্রিপ্টেড বার্তা যায়। সেখানে বিশেষ সময়ে বিশেষ স্থানে দেখা করার কথা বলা হয়, হয়তোবা কোনো বন্ধুর সঙ্গে চায়ের দাওয়াতে হাজির থাকার অনুরোধ জানানো হয়। এরপর উল্লেখিত স্থানে গেলে ওই কর্মচারীর হাতে একটি সিল করা খাম ধরিয়ে দেন কোনো পুরুষ বা নারী, সেটাতেই থাকে অর্থ। এরপর কোনো কথা না বলেই চলে যান ওই ব্যক্তি। নাম প্রকাশ না করার শর্তে হামাসের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মচারী জানিয়েছেন, প্রতিবার যখন তিনি বেতন তুলতে যান, স্ত্রী ও সন্তানদের বিদায় জানিয়ে যান, কারণ তিনি হয়তো আর নাও ফিরতে পারেন। বেশ কয়েকবার বেতন বিতরণ পয়েন্টে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে এখনও স্পষ্ট নয় প্রশাসনিক ও আর্থিক অবকাঠামোর অধিকাংশই ধ্বংস হওয়ার পরও কিভাবে হামাস তাদের বেতন কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। দীর্ঘদিন এই গোষ্ঠীর আর্থিক কার্যক্রমে যুক্ত থাকা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার আগেই হামাস প্রায় $৭০০ মিলিয়ন এবং শত শত মিলিয়ন শেকেল নগদ অর্থ গাজায় টানেলের নিচে মজুত করেছিল। এখনও সেই অর্থ থেকেই বেতন দিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এরপরও এত ধ্বংসযজ্ঞ সত্ত্বেও এই প্রতিরোধ গোষ্ঠী যেভাবে প্রায় ২ বছর ধরে গোপনে বেতন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা তাদের সার্বিক সক্ষমতারই চিত্র তুলে ধরে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আর মাত্র কয়েকদিন পরই আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ঘোষণা, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, আসছে ১৫ই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি, আর সেখান থেকে আসতে পারে যুদ্ধ বন্ধের ঘোষণা। তবে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, শান্তি চাইলে ইউক্রেনকে অবশ্যই তাদের কয়েকটি অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ভূখণ্ড ছাড়ের শর্তে কোনো শান্তি চুক্তি হবে না বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন। আর দুই পক্ষই অনড় অবস্থানে থাকলে আদৌ যুদ্ধ বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর অবশেষে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন ইঙ্গিত মিলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত বৈঠক শুরুর খবর প্রকাশের পরই। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন,
আসছে 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তবে ট্রাম্প চাইলেই কি যুদ্ধ বন্ধ করে দেবেন রুশ প্রেসিডেন্ট? বিশ্লেষকরা বলছেন হিসাবটা এত সহজ নয়। যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে রুশ প্রেসিডেন্ট। একই সাথে ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র থাকার পাশাপাশি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এসব শর্ত মানলেই রাশিয়া এই যুদ্ধের সমাপ্তি টানবে বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে। একই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানান ইউক্রেন যাতে তার দোনেস্ক, ডনবাস, খেরসন ও জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি অঞ্চল রাশিয়াকে দিয়ে দেয় সে ব্যাপারে ইউরোপের নেতাদের রাজি করানোর চেষ্টা করছে হোয়াইট হাউস। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব অঞ্চল বিনিময়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে কোনো শান্তি আলোচনা হলে সেটা কোনো স্থায়ী স্থিতিশীলতা আনবে না। এই যুদ্ধের সমাপ্তি অবশ্যই ঘটতে হবে। এটি রাশিয়া শুরু করেছে, অবশ্যই রাশিয়াকেই শেষ করতে হবে। তবে ইউক্রেনের ভূমির বিনিময়ে আমরা কোনো সমাধান চাই না। সেটা শান্তি বয়ে আনবে না, সেটি পুরোপুরি ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যায়। তাই এমন সমাধান প্রয়োজন যা প্রকৃত শান্তি আনবে। এর আগে গেল বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতায় যাওয়ার 24 ঘন্টার মধ্যে যুদ্ধের সমাপ্তি টানবেন, কিন্তু এরপর বহু চেষ্টা করেও কোনো সমাধানে আসতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে দফায় দফায় শান্তি আলোচনা, ফোনে বৈঠকের পরও কোনো কার্যকর সমাধান আসেনি। কেননা রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছেন। গেল জুনের শর্ত অনুযায়ী ইউক্রেনের দখলকৃত 4টি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে। কিয়েভকে ওই অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না বলেও শর্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। আর এসব শর্ত মানলেই এই যুদ্ধের সমাপ্তি টানবে রাশিয়া। বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেনকে অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি করাতে পারে তবে এই যুদ্ধের শেষ দেখবে বিশ্ব। সেজন্য আসছে 15 আগস্টের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট, রুশ প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিত থাকারও প্রয়োজন রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে অংশগ্রহণ করার বিষয়টি এখনও নিশ্চিত নয়। প্রশ্ন উঠেছে কেন আলাস্কায় আয়োজন হচ্ছে এই বৈঠক? ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই পুতিন যে কোনো দেশে যাবেন না। এছাড়া ভৌগোলিক কারণে আলাস্কা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝামাঝি অবস্থান। এই রাজ্যকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন রাশিয়া যেহেতু কোনো ছাড় দেবে না, তাই শেষ পর্যন্ত মিত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কতটা রাজি করাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর নির্ভর করছে এ যুদ্ধের ভবিষ্যৎ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে জানিয়েছে ভারত। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন খুব ভালো ও বিস্তৃত আলোচনা করেছেন দুদেশের নেতা। তিনি বলেন ইউক্রেনে যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া চলতি বছরের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন বলেও জানান প্রধানমন্ত্রী মোদী। এর আগে বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিন দোভালের বৈঠকের 24 ঘন্টা পার হওয়ার আগেই ফোনালাপ করলেন দুদেশের নেতা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক যুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেছেন সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস রাশিয়ার। বিশ্বের নানা প্রান্তে আগুনে পুড়ে ছাই হচ্ছে একরের পর একর বনভূমি। বাড়ছে তাপমাত্রার কার্বন নিঃসরণ, যার জন্য দায়ী করা হচ্ছে জলবায়ু সংকটকে। জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন যদি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা যায় তাহলে আগামী দশকের মধ্যে ভয়াবহ দাবানলের হার 14% পর্যন্ত বেড়ে যেতে পারে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ওয়াইল্ডফায়ার বা দাবানল একসময় প্রাকৃতিক চক্রেরই একটি অংশ ছিল, তবে এখন তা বিশ্বে বহু অঞ্চলে ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বনাঞ্চলে আগুন লাগার হার এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে অন্যতম বড় কারণ হল জলবায়ু পরিবর্তন, যা উষ্ণতর, শুষ্কতর এবং দীর্ঘস্থায়ী আগুন মৌসুম তৈরি করছে। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ ফায়ার সায়েন্সের অধ্যাপক স্টিফেন এইচ ডুয়ের এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে। বিশ্বের বনাঞ্চলে আগুন লাগার ঘটনা বেড়ে চলেছে, বিশেষ করে অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপে। এর ফলে বনভূমি ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। উষ্ণতর বায়ুমণ্ডল,
গাছপালার আর্দ্রতা দ্রুত শুষে নেয়, ফলে এগুলো আরও দাহ্য হয়ে ওঠে। এর প্রভাবে গত 4 দশকে বিশ্বের আগুন মৌসুমের দৈর্ঘ্য 20% বেশি বেড়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এই অঞ্চলে গ্রীষ্মকাল সাধারণত কয়েক মাস বৃষ্টিহীন থাকে, কিন্তু এখন তাপপ্রবাহের মাত্রা ও সময়কাল দুটোই বেড়েছে। যদি 3 সপ্তাহ ধরে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে, তাহলে উদ্ভিদ আরও শুষ্ক হয়ে যায় এবং আগুনের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। শক্তিশালী বাতাস এই আগুনকে দ্রুত ছড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণহীন করে তুলতে পারে, যেমন সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও গ্রিসে দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে। জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল নিশ্চিত করেছে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্প পূর্ব যুগের তুলনায় প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ইউরোপে এই উষ্ণতা বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুধু আগুন লাগার সম্ভাবনাই বাড়ছে না, আগুন লাগলে তার ব্যাপ্তি ও ধ্বংসযোগ্য অতীতের তুলনায় অনেক বেশি হচ্ছে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী 2025 সালে ইউরোপে ইতোমধ্যেই 2,27,000 হেক্টর জমি পুড়ে গেছে, যা গত 2 দশকের একই সময়ের গড়ের দ্বিগুণেরও বেশি। স্পেন, গ্রিস ও তুরস্কের মতো দেশে হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। এমনকি সিরিয়ায় দেশের 3% বনভূমি আগুনে ভস্মীভূত হয়েছে। তবে এই বিপর্যয়ের পেছনে শুধু জলবায়ু পরিবর্তন নয়, মানুষের জীবনযাত্রার পরিবর্তনও ভূমিকা রাখছে। গ্রামীণ জনসংখ্যা কমে যাওয়ায় কৃষিজমি ও বনভূমি অব্যবস্থাপনার শিকার হচ্ছে। ঝোপঝাড় ও ঘন গাছপালা জমে গিয়ে আগুনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করছে। অধ্যাপক ডোয়ের বলেন, আমরা যত বেশি আগুন প্রতিরোধে কাজ করি, তত বেশি বনভূমিতে জ্বালানি জমে থাকে, যা ভবিষ্যতের আগুনকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সমাধান হিসেবে বিশেষজ্ঞরা আগুন লাগার আগে ভূমি ব্যবস্থাপনার জোরদার করার পরামর্শ দিচ্ছেন, যেমন ঝুঁকিপূর্ণ এলাকায় প্রেসক্রাইব বার্নিং বা নিয়ন্ত্রিত আগুন লাগিয়ে আগাম দাহ্য পদার্থ সরানো। এছাড়া জলাভূমি ও পিটল্যান্ড পুনরুদ্ধারও প্রাকৃতিকভাবে আগুনের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সবশেষে যদি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে না আনা যায়, তবে আগামী দশকের মধ্যেই চরম মাত্রার ওয়াইল্ডফায়ার 14% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা মানব সভ্যতা ও পরিবেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। জাপানের নাগাসাকিতে 80 বছর আগে ঘটে যাওয়া পারমাণবিক হামলার স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর স্মরণ অনুষ্ঠানে প্রায় 100টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। শান্তির বার্তা দিতে সেখানে উপস্থিত হয় ইসরায়েলেরও একটি প্রতিনিধি দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাপানের নাগাসাকিতে 80 বছর আগে ঘটে যাওয়া পারমাণবিক হামলার স্মৃতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1945 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আঘাতে বিধ্বস্ত হওয়া নাগাসাকির ইম্যাকুয়েল কনসেপশন ক্যাথেড্রালের ঘণ্টাটি দীর্ঘ 80 বছর পর প্রথমবারের মতো পুনরায় বাজানো হয়। 9 আগস্ট সকালে শত শত মানুষ নাগাসাকির ঐতিহাসিক গির্জায় একত্রিত হন। স্থানীয় সময় সকাল 11:02, অর্থাৎ 80 বছর আগে যে সময়ে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল, ঠিক সেই সময় 2টি ঘণ্টা একসঙ্গে বাজানো হয়। এই বাজনা ওই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতিকে জাগিয়ে তোলে। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার 3 দিন পর 1945 সালের এই দিনে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা ফেলে। নাগাসাকিতে এই হামলায় প্রায় 74,000 মানুষ প্রাণ হারান, আর হিরোশিমায় নিহতের সংখ্যা ছিল প্রায় 1,40,000। পরবর্তীতে 1945 সালের 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। নাগাসাকির উরাকামি ক্যাথেড্রাল নামে পরিচিত চার্চটি 1959 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের কারণে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপ থেকে চার্চের 2টি ঘণ্টার 1টি ঘণ্টা উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই বছর নাগাসাকির স্মরণ অনুষ্ঠানে প্রায় 100টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের বিরতির পর এবার প্রথমবার রাশিয়াও এতে অংশগ্রহণ করেছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল, এবার শান্তির বার্তা দিতে ইসরায়েলের প্রতিনিধিরাও সেখানে অংশগ্রহণ করেন, যদিও গত বছর গাজায় যুদ্ধের কারণে তারা সেখানে আমন্ত্রণ পাননি।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজের সমাজ বিজ্ঞানের অধ্যাপক জেমস নোলান নতুন ঘণ্টাটি তৈরির জন্য তহবিল সংগ্রহের নেতৃত্ব দিয়েছেন। তার দাদা ছিলেন ম্যানহাটন প্রজেক্টের একজন সদস্য। তিনি মার্কিনীদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নোলান বিভিন্ন চার্চে বক্তৃতা দিয়ে প্রায় 1 বছরে $1,25,000 তহবিল সংগ্রহ করেন। এই নতুন ঘণ্টাটি 2025 সালের শুরুতে নাগাসাকিতে স্থাপন করা হয়। গির্জার প্রধান পুরোহিত কেনিচি ইয়ামামুরা বলেছেন, এই ঘণ্টার পুনরুদ্ধার মানবতার মহান মূল্যবোধের প্রতীক হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, এটি অতীতের আঘাত ভুলে যাওয়া নয়, বরং সেই আঘাতগুলোকে স্বীকার করে সবাই মিলে শান্তির পথে অগ্রসর হওয়ার আহ্বান। ইফাত জাহান, বাংলাভিশন। স্বাধীনতার 60 বছর উদযাপন করছে সিঙ্গাপুর। 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে দেশটি আজ একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে বিশ্বব্যাপী ভৌগোলিক ও রাজনৈতিক উত্তেজনা এবং চীন ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মাঝে নিরপেক্ষতা বজায় রাখা এখন সিঙ্গাপুরের জন্য একটি জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকার বারবার তাদের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসছে, তবুও অর্থনৈতিক বাস্তবতার মাঝে অনেক সময় দেশটিকে চীনের দিকে কিছুটা ঝুঁকে পড়তে হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আতশবাজির ঝলকানিতে উদ্ভাসিত হবে সিঙ্গাপুরের আকাশরেখা। এবার স্বাধীনতার 60 বছর পূর্তি উপলক্ষে দেশটি উদযাপন করছে তাদের অর্জন ও অগ্রযাত্রা। যদিও ভবিষ্যতে মোকাবেলা করার মতো নানা সমস্যাও রয়ে গেছে দেশটিতে। 1965 সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভের পর সিঙ্গাপুর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছে এক আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে। আজকের সুউচ্চ ভবনগুলো সেই উন্নয়নেরই প্রতীক। মাত্র 60 লাখ মানুষের ছোট এই দ্বীপ রাষ্ট্রটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও খ্যাত। যদিও দেশটি নানা সফলতা উদযাপন করছে, তবে ভবিষ্যতের পথে বেশ কিছু গুরুতর চ্যালেঞ্জ রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে সিঙ্গাপুরের সামনে আসন্ন বড় কয়েকটি চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরা হয়েছে। সিঙ্গাপুর জলবায়ু পরিবর্তনের গুরুতর হুমকির মুখে রয়েছে। দেশটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করছে। নিরক্ষরেখার নিকটবর্তী হওয়ায় এর ওপর জলবায়ুর নেতিবাচক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে ঘন ঘন ভারী বর্ষণ, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগ সিঙ্গাপুরে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি সমুদ্রের পানি 1 মিটারেরও বেশি বাড়ে, তাহলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ডুবে যেতে পারে। এই বিপদ মোকাবেলায় পূর্ব উপকূলে 3টি ম্যানমেড দ্বীপ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যেগুলো মূল ভূখণ্ডের তুলনায় বেশি উঁচু হবে, যেন ভবিষ্যতের জলাবদ্ধতা বা বন্যা থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়। আরও উদ্বেগজনক বিষয় হল, ভবিষ্যতে দেশের গড় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এই ধরনের উষ্ণতা বৃদ্ধির ফলে বাইরে কাজ করা শ্রমিকরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, যা জনস্বাস্থ্য ও উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিঙ্গাপুরের লোকজন ক্রমেই বৃদ্ধি হচ্ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাচ্ছে। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে প্রতি 4 জন নাগরিকের একজনের বয়স 65 বছর বা তার বেশি হবে। যদিও এই পরিস্থিতি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও দীর্ঘায়ুর কারণে সম্ভব হয়েছে, তবে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার ফলে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং জনবল চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর প্রভাব শুধু স্বাস্থ্য খাতে সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারগুলো মানসিক ও আর্থিক চাপে পড়বে। সিঙ্গাপুরের জন্মহার ক্রমশ কমে যাচ্ছে। 2023 সালে দেশটির মোট উর্বরতার হার জাপানের তুলনায়ও নিচে নেমে এসেছে। নতুন প্রজন্মের মধ্যে পরিবার গঠনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত জনবল সংকট দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারকরা সন্তান পালনের প্রক্রিয়াকে আরও সহজ ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। বিশ্বব্যাপী অস্থির পরিবেশে সিঙ্গাপুরের জন্য নিরপেক্ষ অবস্থান বজায় রাখা দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সিঙ্গাপুরের পক্ষে দুপক্ষের সঙ্গে সমান সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষতার নীতিতে অটল থাকে, তবে বাস্তবিকভাবে অর্থনৈতিক দিক থেকে সিঙ্গাপুর কখনো কখনো চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে।
সিঙ্গাপুরে অভ্যন্তরীণ রাজনীতি বর্তমানে স্থিতিশীল থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে। 2025 সালের নির্বাচনে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি মোট ভোটের 65% পেয়ে অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে। তবে তরুণদের মধ্যে এক ধরনের নতুন রাজনৈতিক চেতনা গড়ে উঠছে। তারা চাইছে আরও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং অধিক স্বাধীনতা। এই প্রবণতা ভবিষ্যতে সিঙ্গাপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এনে দিতে পারে। গত 60 বছরে অসাধারণ উন্নতি করেছে সিঙ্গাপুর। তবে পরবর্তী 60 বছরকে সফলভাবে মোকাবেলা করতে হলে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যাগত পরিবর্তন এবং ভূরাজনৈতিক পরিস্থিতির মতো বড় চ্যালেঞ্জগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে দেশটিকে। ফলে সিঙ্গাপুরকে তার প্রযুক্তিগত অগ্রগতি, দূরদর্শী নেতৃত্ব এবং সমাজের ঐক্যবদ্ধতা কাজে লাগাতে হবে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।